আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। দর্শক বন্ধুরা, আজকের তারিখটা হলো 4 আগস্ট, 4th আগস্ট। আজ থেকে ঠিক 3 মাস আগে, পাক্কা 3 মাস আগে, 4th মে, 4 মে এমনই একদিনে রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের 15 বছর শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের বুকে প্রথমবারের জন্য বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা পেয়েছিল। আর এই 3 মাসে রাজ্য রাজনীতিতে একের পর এক নাটকীয় ঘটনা, বলা যায় ঘটনার ঘনঘটা, এবং তার সিংহভাগটা জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। এই 3 মাসে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দিয়েও বয়ে গিয়েছে অনেক ঝড়। তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গীরা এই রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একে একে তার হাত ছেড়ে দেয়। তৃণমূল এখন কার্যত টুকরে টুকরে গ্যাং। এমনকি এই আলোচনাও হচ্ছে হয়তো তৃণমূল কংগ্রেসের নাম এবং রাজনৈতিক জোড়াফুল লোগোটিও মমতা বন্দ্যোপাধ্যায় আর ধরে রাখতে পারবে না। তার জন্য তিনি প্ল্যান বি ভেবে রেখেছেন, যাতে সামনের পৌরসভা নির্বাচনে, মানে পুজোর পর যে নির্বাচন হবে, সেই সিম্বল পরিবর্তন হতে পারে। এবং শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত জোড়া ফুলের বদলে সেই সিম্বল হতে পারে জোড়া সূর্যমুখী। আসলে কি হয় সেটা সময় বলবে। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পাক্কা 3 মাস পর ফের একটি ফেসবুক লাইভে এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক সেই সময় তিনি ফেসবুক লাইভে এলেন যখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দিল্লির বঙ্গভবনে একদা তাঁরই ঘনিষ্ঠ সাংসদদের সঙ্গে, ওই যারা তার হাত ছেড়ে চলে গিয়ে এনসিপিআই নামক একটি দলে যোগদান করেছে, তাদের সঙ্গে মিলিত হলেন এবং পাক্কা 1 ঘন্টা সেই সকল তৃণমূল ছুট সাংসদদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে কালীঘাটের টালির চালায় বসে প্রায় 20 মিনিটের ফেসবুক লাইভ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করলেন, বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি সরব হলেন এবং খুব স্বাভাবিকভাবে তার অভিযোগের আঙুল ছিল রাজ্যের শাসক দল বিজেপির দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম অভিযোগটি হলো তাকে নাকি ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তাকে আদালতের অনুমতি নিয়ে মিটিং মিছিল করতে হচ্ছে। আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না। আর সোকল গদি মিডিয়া, তাদেরকে অবশ্য তিনি কোনো দোষ দেন না, কারণ তাদের মালিকরা ব্যবসায়িক স্বার্থে কোনো একটি পক্ষ নিয়ে কাজ করছে। কিন্তু এখানকার প্রেস মিডিয়া একপক্ষ হয়ে গেছে। আমার তাতে কোনো দুঃখ নেই বা রাগ নেই, তারা তাদের কাজ করছেন ব্যবসায়িক স্বার্থে। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে দেখা গেল তাঁরই দলের একাধিক নেতা কর্মী সদস্য সমর্থকদের জেল যাত্রা নিয়ে। তিনি বলছেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে গোটা বাংলাটাই এখন জেলে চলে গিয়েছে। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে এসে যে ইস্যুটি নিয়ে সবচেয়ে বেশি সরব হলেন, সেটির কেন্দ্রবিন্দুতে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। সম্প্রতি নেতাজিকে নিয়ে অনেক অপমানজনক, অসম্মানজনক মন্তব্য ভেসে আসছে বিভিন্ন মহল থেকে। এবার নেতাজির অপমান ইস্যুতেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলি জয় তুই নেতাজি, জয় হিন্দ তার স্লোগান। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনের বাকি অংশে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুগুলি নিয়ে এদিন ফেসবুক লাইভ করলেন, বিস্ফোরক মন্তব্য করলেন, অভিযোগ করলেন, বিজেপির দিকে আঙুল তুললেন, সেটা দেখাতে দেখাতেই আমি এই প্রতিবেদন শেষ করব। দর্শক বন্ধুরা, প্রতিবেদনের বাকি সময়টা
আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভের মূল অংশগুলি দেখতে থাকুন। তাই যেহেতু আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার যা আমাদের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 সংরক্ষিত আছেন সমস্ত সাধারণ নাগরিকদের জন্য, অন্য রাজনৈতিক দলগুলোকে পারমিশন দিলেও এটা হচ্ছে আমাদের চক্রান্ত করে, না থাকবে নাম, না থাকবে নিশানা। যদি রাজ্যের প্রথম প্রধান এটা বলে, তো ন্যাচারালি রাজা যা বলে তার দ্বিগুণ করে তার পারিষদ। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আরেকটা এসআইআর এর পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিংয়ে, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলি তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। আমার খুব খারাপ লাগছে, আমি প্রথমে এই ছবিটা আপনাদের দেখাবো যেটা আমাদের সবসময় বিরাজও করে এবং জাতির নেতা যেমন আমরা গান্ধীজিকে বলি, তেমনি আমরা বলি জয়তী নেতাজি, জয় হিন্দ তার স্লোগান। দেখুন এখানে সমস্ত অল ইন্ডিয়ার বাংলার সমস্ত নেতৃবৃন্দের ছবি দিয়ে আমরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীতের মতো আমরা তাদের প্রার্থনা করি, তারাই আমাদের আইকন। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির র জানে না, যারা সংস্কৃতির স জানে না, যারা সম্প্রীতির স জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, কোন অজানা অশনি সংকেত। ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না, আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম মানে কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এই অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে? না যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত কেউ জানে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না? ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন,
সে তো কোথায় গেল সে ভাই? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহানায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। যে মানুষটা সাহস দেখিয়েছিলেন, সারা পৃথিবী ঘুরে ভারতবর্ষের জন্য তিনি দরবার করেছিলেন, আজকে তার জায়গায় তাকে অসম্মানিত হতে হবে, তাকে অপমানিত হতে হবে? আমি আমাদের আইটি টিমকে দায়িত্ব দিয়েছি, তার আহ্বান জানাবে সব ছাত্র যুব ডিজিটাল আইটি যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের অসম্মান মেনে নেবেন না, তারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। পুলিশ পারমিশন আপনাদের দেবে না, কারণ পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবেশ শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে, না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে, যার জন্য রাস্তায় এত ট্রাফিক জ্যাম, মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমি গঙ্গাজল ঘাটির আশা কর্মী, যেভাবে তিনি মারা গেছেন, বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি, আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি, কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন, তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে, কই তাদের তো এফসিআর আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়, আমরা ফরেন ফান্ড নিই না, কাজে ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি কথা বলতে পারি, অনেক পার্টিই নেয়, তারা নেয় নিশ্চয়ই, তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে, কিন্তু ও বিজেপির যারা শাখা সংগঠন তাদের তো কোনো আইন নেই। আজকে যারা ইয়াং জেনারেশনকে নিয়ে নিটের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের অ্যান্টি ন্যাশনাল বানানোর চেষ্টা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। আমি বলি, ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই 3 মাসে বাংলায় তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমি শুনছি লুট হয়ে গেছে। কোনোদিন শুনেছেন স্লোগান দেয় রাম রাম, রামজির নামে? রামজি আমাদের কাছে মা দুর্গার পুজো করেছিলেন, রাম সীতা আমাদের কাছে চিরকালই আমরা জয় শ্রীরাম গান্ধীজিও বলেছিলেন, কিন্তু এরা রাম মন্দির থেকে শুরু করে, পানিহাটির মন্দির থেকে শুরু করে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, আরো অনেক মন্দির থেকে, বেনারস থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে প্রণামী বাক্স লুট করছে। ভাবছে প্রণামী বাক্সটাও বিজেপির অধিকার। পুকুর সংস্করণ নিয়ে বর্ধমানে দেখলাম 2 জন মহিলা খুব প্রতিবাদ করছিলেন, তাদের জায়গা, অথচ তারা জানে না গেরো বাহিনী গিয়েও উদ্বোধন করবেন, যার তার জায়গা দখল করে নিচ্ছে। ঠিক আছে, হকারদের নিয়ে তোমাদের এত আপত্তি, অল্টারনেটিভ পথ কেন তৈরি করলেন না? একটা মানুষের রুজি রোজগার কাটতে গেলে তাকে বিকল্প পথের সন্ধান দিতে হয়। কেন আপনারা ওদের জন্য বিকল্প পথ না করে প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে, যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণাও মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি, আজকে 3 মাস বাদে 4th আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি,
এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। যদিও আমার এখানে কোনো সিকিউরিটি নেই, আমার সিকিউরিটি চাই না। এমনকি 2টো কর্পোরেশনের আমাদের সহকর্মী বন্ধু, যারা আমাদের দিনরাত খাটে, রাস্তা পরিষ্কার রাখে, জল পরিষ্কার রাখে, নর্দমা পরিষ্কার রাখে, আমার এখানে ঝাড়ু দিত আজ থেকে প্রায় 30 বছর, তাদের ঝাড়ুটা পর্যন্ত কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক অসম্মানিত করেছেন। আমি আপনাদের ঝাড়ু, ওটা আপনাদেরই যোগ্য, আপনাদের কাছে ফিরে গেছে। আমি আপনাদের ঝাড়ু নিয়ে পরিষ্কার দরকার হলে আমি নিজে পরিষ্কার করব। আমি বাগান পরিষ্কার করতে ভালোবাসি, আমি ঘরের কাজ করতে ভালোবাসি, কিন্তু মানুষের জানা দরকার কোন লেভেলে এরা গেছে। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে, সব জেলে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? ক্ষমতা এসে সব গৌরীকরণ, মাথা থেকে পা পর্যন্ত। আজকে যত দোষ নন্দ ঘোষ, তোমার বিজেপি এমএলএ গিয়ে বসছে বিডিওর চেয়ারে, বিজেপি এমএলএ গিয়ে বসছে আইসির চেয়ারে। এটা কি তাদের কাজ? না পুরো ফান্ড সাজিয়ে বসেছে, টেবিল সাজিয়ে বসেছে, এত টাকা দাও, অত টাকা দাও, টাকার বান্ডিল গোনা হচ্ছে। আর কে বলছে মাফিয়াদের কথা? 2.5 বছরের বাচ্চাকে আপনারা বিচার দেন না? প্রায় 21-22 জন মহিলা ধর্ষিতা হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও ঘটনা ঘটলে আমরা সবসময় অ্যাকশন নিয়েছি। এতজন মহিলা ধর্ষিত হয়ে যাওয়ার পরেও আপনারা কারো বাড়িতে যোগাযোগ করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে থ্রেট করছেন যাতে কেউ আসতে না পারে। এইভাবে চলবে? ওবিসি থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, আমি কোনোদিন জীবনে মুখ্যমন্ত্রীর নামে যোজনা করিনি, কারণ আমি নিজের নামে আত্মপ্রচার কখনো বিশ্বাস করি না। মনে রাখবেন, আমাদেরই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? স্টেডিয়ামও হবে ওদের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ওদের নামে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান দিতে পারে না? একটু দেশের দিকে ফিরে তাকান। আগে ঘর সামলান, সম্প্রীতি সামলান, ভাগাভাগি করে দিচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্প্রীতির প্রতীক ছিলেন, তাই তার রাইট হ্যান্ড ছিল শাহনওয়াজ খান। কখনো তিনি মনে করেননি আমার পাশে হিন্দু আছে, না মুসলমান আছে, না শিখ আছে, না ঈসাই আছে। একটা কথা মনে করে দিন, যান গিয়ে খোঁজ নিন আর্মিতে, প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে মন্দিরও থাকে, মসজিদও থাকে, গুরুদ্বারাও থাকে, গির্জাও থাকে। স্বাধীন মতো তারা তাদের প্রে করেন। আমি নিজে চোখে দেখেছি বলে বলছি। আজকে নতুন করে কি হয়েছে আমি জানি না, আমি 3 মাস আগেকার কথাও বলছি। আর্মিতে হিন্দুরা কাজ করে না, মুসলিমরা কাজ করে না, শিখরা কাজ করে না, ঈসাইরা কাজ করে না, নেপালিরা কাজ করে না, গোর্খারা কাজ করে না। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জয় হিন্দ বলে, বন্দে মাতরম বলে, দেশের একতা নিয়ে কথা বলে, দেশমাতৃকাকে রক্ষা করে। আর আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টিটা না আছে কোনো ভূত, না আছে কোনো ভবিষ্যৎ, শুধু অত্যাচার করতেই শিখেছেন, আর মহিলাদের ঘৃণা করতে শিখেছেন, আর ছাত্র যুবদের গালিগালাজ দিতে শিখেছেন। তাই আপনাদের ধিক্কার জানিয়ে সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানানোর জন্য বিবেক সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন করে থাকবে, এখনো কি আপনারা চুপ থাকবেন? সামটাইম সাইলেন্স ইজ গোল্ড। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন সব বাঁধ ভেঙে যায়, শুধু কারাগার সামনে দাঁড়ায়, তখন কিন্তু নদী পথ গতিরোধ করা যায় না। নদী কিন্তু আপন পথে এগিয়ে চলে। ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন। তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো। কারণ আমি ছাত্র রাজনীতি করে এসেছি, যুব রাজনীতি করে এসেছি। আজও ছাত্র যুব হয়ে লড়াই করার মানসিকতা এবং অধিকার আমার আছে। মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকা আমার অধিকার এবং কর্তব্য। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি। এটা মাথায় রাখবেন ভালো করে। আপনাদের মগজে বিষবৃক্ষ, কিন্তু আমাদের মগজে সম্প্রীতির বৃক্ষ, এটা মাথায় রাখবেন।
এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, ভালোভাবে চলতে চাই। এটা যদি মাথায় রাখেন ভালো, আর যদি মাথায় না রাখেন আগামীতে বুঝবেন কত জেল আপনাদের আছে আর কত কারাগার আছে। লড়ে নেব, লড়বো, গড়বো, জিতবো।